আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ যে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ আমাদেরকে দেখছেন। হাসনাত আব্দুল্লাহ যে বলছিল ভারতের কাছে 18 কোটি গুলি নাই, যে বাংলাদেশে 18 কোটি গুলি নাই, যে 18 কোটি গুলি দিয়ে 18 কোটি মানুষ মারবে, তার হিসাবটা এরকম 18 কোটি গুলি নাকি ভারতের কাছে নাই। তা আমিও মাইনা নিলাম ভারতের কাছে 18 কোটি গুলি নেই, ভারতের কাছে 3-4 কোটি গুলি আছে, স্বীকার করলাম। তো তাতে কি 18 কোটি মানুষের 18 কোটি কি ভারত বিদ্বেষী? তার তো না। 18 কোটির মধ্যে আপনি যদি ধরেন যে 50% মানুষই ভারত বিদ্বেষী না, না সেটাই বলতেছি যে আছে মাত্র 50%, তার মানে 9 কোটি। এই 9 কোটি লোকও আপনার যুদ্ধ চায় কিনা? তাও তো চায় না। এইটা করতে করতে যায় দেখবেন যে আপনার 50,000 লোকও নাই আপনার যুদ্ধ করার জন্য। তো এর 18 কোটি বুলেটের দরকার কি? আর 18 কোটি বুলেট বাদ দেন, একটা বোমা মারলেই তো কয়েক হাজার মইরা জায়গা। বুলেট ব্যবহার করার দরকার কি এত? আপনার কিচ্ছু করা লাগবে না, মারবেও না, আপনার ধরবেও না, আপনার কিচ্ছুই করবে না। শুধু বর্ডার সিল আপ করে দিয়ে সমস্ত টোটাল খাদ্যদ্রব্য বন্ধ করে দিবে। দেখার বিষয় হচ্ছে যে ভারত আমাদের বিমানের উপরও সেম নিষেধাজ্ঞা দেয় কিনা, যে যেসব বিমানগুলো পাকিস্তান যাবে সেগুলো ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, বা পাকিস্তান থেকে আসা বাংলাদেশ বিমান হোক আর যে বিমান হোক ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এটা দেয় কিনা এটা দেখার বিষয়, তবে আমার মনে হয় না এরকম দিবে। তার কারণ হচ্ছে আপনার বলি, কাতার, কুয়েত, সৌদির অনেক বিমান আসতেছে না পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশে আসতেছে তো, ইন্ডিয়ার আকাশসীমাও ব্যবহার করতেছে তো ওরা। সেই কারণে হয়তো এইটা ওই রকম যাবে না। তবে হ্যাঁ, পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সম্পর্ক যদি আরো তলা নিতে যায়, তাহলে যাইতেও পারে। যেমন আপনি আজকে দেখছেন যে গতকাল ওই যে মুস্তাফিজ ছেলেটা খেলতে গেছিল, 9.5 কোটি রুপিতে বিক্রি হয়েছিল বেচারা, তারে বন্ধ করে দিল, খেলতে দিবে না। তো এর আগে পাকিস্তানের প্লেয়াররা খেলতে পারতো না, এখন বাংলাদেশের প্লেয়ার দেওয়া শুরু। এদিকে আবার আমাদের এই ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিলেন কি, যে আইপিএল মনে হয় এটা, যে আইপিএল এর খেলা বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না। তো বাংলাদেশ থেকে সম্প্রচার করা না হলে কি হয়েছে? সম্প্রচার করবেন না। যার ক্রিকেট খেলা, যার দেখার ইচ্ছা, যেই বেটা ব্যাটিং করে ক্রিকেট খেলার উপরে, হে ভিপিএন চালাইয়া দেখবে। সোজা হিসাব না? ও ভিপিএন চালাইয়া দেখবে, ও বাংলাদেশ দিয়ে দেখবে না, ও ভিপিএন চালাইয়া দেখবে। এখন এই রাজনীতি আস্তে আস্তে খেলার ভিতরে পর্যন্ত চলে আসছে। আগামী আরো কয়েক সপ্তাহে, কয়েকদিনে যা আরো কি কি দেখবো দেখেন। সেটা বাংলাদেশের ক্ষতি আছে না? বাংলাদেশের অনেক কোম্পানি এই খেলার পেছনে আপনার অ্যাড দিছে না, অ্যাড গুলা চলবে না, বা চললো এটা বাংলাদেশে দেখতে পারবে না। তো কিন্তু বাংলাদেশের পোলা বাইন তো দেখবো, ওরা তো ভিপিএন দিয়ে দেখবে নাকি? বা বন্ধটা করবে কিভাবে? আমার মনে হয় যেন আছে না, কি বলে আপনার এটা, স্টার্লিং এর যে ইন্টারনেট ব্যবস্থা আছে, ওইখানেও চোরাই লাইন আছে, ওখান দিয়েও দেখতে পারবে, বহুভাবে দেখতে পারবে। লাভটা হইলো কার? যে আবার বাংলাদেশ বলতেছে এখন বিশ্বকাপেও খেলতে যাবে না টি-20 ম্যাচে। তা আপনি যদি খেলতে না যান, আপনার সমস্যাটা কার? আপনি কি পাকিস্তানের মতো শক্তিশালী দল, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল, বা আপনি সাউথ আফ্রিকা, তারপরে আপনি শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল তো আপনারা না, বাংলাদেশ না। আপনি 10টা খেলার মধ্যে 9.5 খেলায় হারেন, আধা খেলায় জিতেন, তাও ঠাডা পরে বক মরে ফকিরের কেরামতি হয় এরকম। এই যে আমেরিকার সাথে মাদুরোর কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? খালি তেল। মাদুরোর তুলে লয়ে গেছে দেশ থেকে, একটা প্রেসিডেন্ট তুলে নিয়ে গেছে। ভারত তো এখন ওইরকম করতেছে না, যে এত গালা গালি ভাঙে দিবেন, চুড়ে দিবেন, কর পরও ভারত যা এসে আপনাদেরকে বিলের ছায়ের মতো তুলে নিয়ে যাইতেছে না, বা রাস্তা রাস্তায় ফেলায় মাইরে দিতেছে না, এটাই শুকর করে। আপনি একজন খেলোয়াড় হয়েছেন, কি হয়েছে? আপনার খেলোয়াড় কি সন্ত্রাসী না? খেলোয়াড়দের মধ্যে কি জঙ্গি নাই? ওদের মাথায় কি জঙ্গিত্ববাদ নাই? নরেন্দ্র মোদীর একটু নড়ে চড়ে বসেছেন আর কি। দেখুন, পাবলিক সেন্টিমেন্ট এমন, সে তারাতে গিয়ে এমপির কাছে বলবে, এমএলএর কাছে বলবে, এমএলএ গিয়ে এমপির কাছে বলবে, এমপি তো গিয়ে লোকসভায় বলে, লোকসভায় তো কথাটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রীর কানে যাবে। এই তো হচ্ছে স্তর। সেটা আমি যখন উল্লেখ করেছি পোস্টে, তা সেখানে যে সমস্ত মন্তব্য এসছে, যে ছাড়েন দাদা, বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, আপনি আবার কি গুজব রটাবেন। আমি মনে করলাম যে আওয়ামী লীগের এই লোকগুলো নিতান্তই মূর্খ।
নিতান্ত মূর্খ। তারা কিন্তু রোজ ভিডিও দেখে, তারা পুরোটা শোনে কি জন্য বিএনপির সঙ্গে হাত মেলানো হয়েছে, কেন তারেক রহমান এসছে, আমি প্রত্যেকটা কথা বলেছি। তা সত্ত্বেও তারা যখন এই সমস্ত প্রশ্ন করে, তাহলে আমি ওই বক্তব্য আমি আর ওইটা নিয়ে কোনো ভিডিওই করব না। এবার আপনার দেশে আপনারা খেতে পেলেন কি না পেলেন আমার থরি বয়ে গেল, আমি না খেয়ে রয়েছি, আমি তো না খেয়ে নেই। এই যত উদ্গান্ডু আছেন না, আমার চ্যানেল ছেড়ে বেরিয়ে যান। আমার সাবস্ক্রাইবার নিয়ে আমার চিন্তা নিয়ে আমি সাবস্ক্রাইবারের পেছনে দৌড়াই না, আমার দরকার নেই। একজন সাবস্ক্রাইবার থাকলেও আমি ভিডিও করব, কিন্তু আপনাদের মতো উদ্গান্ডু ভিউয়ার যেন ইমিডিয়েটলি বেরিয়ে যায়, আমি তার জন্য বিনীত প্রার্থনা করছি। এবার আসি অন্য প্রসঙ্গে, বকাবকি হয়ে গেছে, এ তো চলেই আমাদের মধ্যে। বিষয়টা এখন ভেনেজুয়েলা যে কাণ্ডটা হয়েছে, তাতে সব থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে হচ্ছে চীন। আর চীন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, চীন এখন বদলা নেওয়ার জন্য চেষ্টা করবে। সেক্ষেত্রে সব থেকে বড় মুশকিলে পড়বে চীনের সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত রাষ্ট্রগুলো, বন্ধু রাষ্ট্র। এই বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কে আছে? একটা রয়েছে পাকিস্তান, একটা রয়েছে বাংলাদেশ। আমি কেন এখন বসলাম এই ভিডিওটা করতে, দেখুন বাংলাদেশের ভেতরে কি চলছে আপনারা কতটা জানেন কতটা জানি না, আমি বলে দিচ্ছি আপনাদের। আমি জেনেছি বলে আপনাদের বলছি যে আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি কিন্তু আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নয়। আমি ওটা ভুল করে আমার মুদ্রা দোষে বেরিয়ে যায় আমাদের। আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 30 মিলিয়ন ডলার দিয়ে একটা চুক্তি করেছিলেন, মিসাইল কিনবেন চায়না থেকে। সেই চুক্তিটি রদ হয়ে গেছে। চায়নার রাষ্ট্রদূতকে ডেকে উনি বলে দিয়েছেন এই চুক্তি আমাদের দরকার নেই, আমরা মিসাইল কিনবো না। কারণ তার কাছে একটা খবর পৌঁছেছে যে ভেনেজুয়েলায় ঢুকে যদি এভাবে তুলে আনতে পারে প্রেসিডেন্টকে, ইউনাইটেড নেশন কাউন্সিলে বসে হয়তো আমেরিকা কার কাছে অভিযোগ জানাবে। তারপর আজকে সকালবেলা মার্কো রুবিওর কাছ থেকে একটা ফোন আসে ডক্টর জয়শঙ্করের কাছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা সংক্রান্ত। তারপর ইতিউতি ফিসফাস শুরু হয়। যে ভারত যদি এই ধরনের কোনো অ্যাকশনে যায়, তাহলে বাংলাদেশ কতটা ঠেকাতে পারবে। ধরুন একই ধরনের অ্যাকশন বা বাংলাদেশের বিরুদ্ধে ভারত করলো, বাংলাদেশের আটকাবানোর ক্ষমতা কতটুকু? ভেনেজুয়েলাতেও লড়াকু সৈন্যবাহিনী ছিল, প্রচুর টাকা দিয়েছিল, এখানেও প্রচুর টাকা যাচ্ছে। এমনি এমনি সব হচ্ছে না তো, বিলিয়নস অফ রুপিস খরচা হচ্ছে। আপনারা মনে করেন এমনি এমনি সব হচ্ছে। তো এখন তারপরেতে খলিলুর রহমান এই খবরটি পেয়ে খলিলুর রহমান যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে বুঝিয়েছেন যে চায়নার সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে দিন, না হলে কিন্তু ইউএস আমাদের ছাড়বে না। কারণ চায়না কিন্তু কাউকে বাঁচাতে যাবে না। চায়না এখন ভাবছে নিজে বাঁচবো কি করে। ইরানে তক্তাপালট হলো বলে খামেনি যে কোনো সময় খামেনি পালাবে, রাস্তায় পুরো মানুষ নেমে গেছে। আর যত মন্ত্রী শান্তি ফান্তি সব রয়েছে না, যারা চলো 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 সাইরেন বাজছে, মন্ত্রী আসছে, গার্ড দিচ্ছে, স্যালুট দিচ্ছে, সব তারা এখন বিদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে, ভাই প্রাইভেট জেটে আমি চলে যাচ্ছি, আমার আশ্রয়টা ব্যবস্থা করে দাও। এই যখন হাসিনা যখন পতন হলো, মন্ত্রীরা গেল কোথায়? যে যা সাড়ে ষাট কেটে পড়েছে, সবাই কিন্তু তার এক্সিট রুট ঠিক করে রাখে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক্সিট রুট রাখেননি। উনি যাবেন কোথায়? এখন তিনি নিঃসঙ্গ একা যমুনায় বসে থাকেন। তার আশেপাশে যে সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্করা ঘুরে বেড়াতো,
তারেক রহমান দেশে ফেরার পর সে উজ্জ্বল জ্যোতিষ্করা সমস্ত হাওয়া হয়ে গিয়েছে। তারা এখন সব তারেক রহমানের দিকে সব ভিড়তে শুরু করে দিয়েছে। তার অফিস, তার বাড়ি, তার যেখানে যেখানে যাচ্ছে তারা ওখানে গিয়ে এতদিন যারা হাত জোর করে কাচুমাচু অবস্থায় ডক্টর ইউনূসের সাক্ষাৎ করার জন্য যারা লবিতে বসে থাকতেন বা ওয়েটিং রুমে বসে থাকতেন, তারা এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে তারা চলে গেছেন। ডক্টর ইউনূসের পাশে কিন্তু আর কেউ নেই। এই মুহূর্তে ভারতবর্ষ করবে কি না আমি জানি না। মার্কো রুবিওর সঙ্গে কি কথা হয়েছে জয়শঙ্কর, সে তো আর আমাকে বলবে না, আমি জানিও না। তবে খুব হালচাল দেখছি, বেশ হালচাল দেখছি। এতে কিন্তু ভারতের কেউ যাবে আসবে না। এই যে ভেনেজুয়েলায় যে এত বড় কাণ্ডটা হয়ে গেল, ভারতের কেউ যায় আসবে না। না রাশিয়ার কিছু হবে, না ভারতের কিছু হবে। ঝাড়টা খেলে হচ্ছে চীন। 90% অয়েল আসতো ভেনেজুয়েলা থেকে, পুরোপুরি ক্যাপচার হয়ে গেছে আমেরিকার হাতে। আর আমেরিকার সঙ্গে তো লেভারেজ নিয়ে তো কষাকষি হচ্ছে, কে কত লেভারেজ নিতে পারে। এখন চায়না বলেছে আমি এক বিন্দুও আমি ওই রিয়ার আর্ট দেবো না। এবার আমেরিকা যদি বলে আমি ভেনেজুয়েলা থেকে এক বিন্দু অয়েল যাবে না, তাহলে পরে চায়নার কি হবে? চায়না তো সেকেন্ড ফ্রন্ট তো খুলে রাখিনি, আমাদের তো 100টা ফ্রন্ট খোলা আছে। দুবাই থেকে আমির থেকে রাশিয়া পর্যন্ত সব আমাদের কন্ট্রাক্ট করা রয়েছে, সেখান থেকে আমাদের তেল আসে। রাশিয়াকে মানে ভারতের কেউ যায় আসে না। আর আমেরিকা এটা বুঝেছে যে আমাদের ভুলে আমাদের বন্ধু, এত বছরের বন্ধু আমাদের ভুলে চায়নার কাছে চলে গিয়েছে। সেই ভুলটা হচ্ছে আমাদের ভুল, সেই ভুল আমরা শোধরাতে হবে, আমাদের শোধরাতে হবে। যেটা মার্কো রুবিও, জেডি ভান্স ফোন করে জয়শঙ্করজিকে বলেছিলেন, আমি কপিও করেছিলাম। যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতের ভুল ভুলে যান, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ট্রাম্পও জানেন যে তিনি ভুল করেছেন, ফলে রাগটা ভারতবর্ষের ওপরে কিন্তু পড়বে না। হ্যাঁ, ভারতবর্ষের সঙ্গে ট্রেড ডিল হচ্ছে না, সেটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষ কোনোদিনও মানে পিঞ্চ করেনি আমেরিকাকে। মাদুরো কি করেছে? মাদুরোর কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যান। মাদুরো ট্রাম্পের ব্যাকইয়ার্ডে বসে মাদুরো ট্রাম্পের ডলারকে ডলারাইজ করে দিয়েছিল, পুরো ইয়েনে তেল বেচছিল। চীনকে যত তেল বেচেছে সেটা পুরোটা হচ্ছে চীনা অর্থে। এবং এখানেই থামেননি, তিনি বলেছেন যে 2024 সালে যে আমরা ডলারাইজেশন করে ফেলেছি, আমাদের আর ডলারের প্রয়োজন নেই। এখন আমেরিকা দেখছে তার ব্যাকইয়ার্ডে একটা দেশ সমাজতন্ত্রের পথে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি সে অর্থনীতি করছে, তার আমার অঞ্চলের মধ্যে বসে সে অন্যকে তেল বেচছে 90%, নিজে 10% ব্যবহার করছে, অথচ আমি তেল পাচ্ছি না। একটা অফার তাকে দেওয়া হয়েছিল মাদুরোকে, যে আপনি যে দেশে যাবেন আপনি চলে যান, যত অর্থ চাই তত অর্থ তত সম্পদ নিয়ে আপনি চলে যান, আমরা আপনাকে যেতে দিচ্ছি, সেফ এক্সিট দিয়ে দিচ্ছি, আপনার পরবর্তী যে কোনো সাকসেসর হবে সেটা আমরা আমাদের পছন্দ মতো সাকসেসর বসিয়ে দেবো। মাদুরো মানেননি। মাদুরো মনে করেছিলেন চীন আমাকে বাঁচিয়ে দেবে। এদিকে চীন যখন ওখানে উপস্থিত, চীনের যত মানে লোক ওখানে উপস্থিত, তারা মিটিং করা 3 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পরে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন। আর সমাজ মাধ্যমে যে ছবিটা বেরিয়েছে, একটা ভিডিও বেরিয়েছে, নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছেন, হাতে হাত করা, একটা দেশের প্রেসিডেন্ট যাচ্ছে, সারা জীবনটা চলে গেল। এবার কতটা ঠিক কতটা ভুল সেটা ইতিহাস বিচার করবে। এখনো পর্যন্ত কেউ ইরাক নিয়ে আমেরিকার যুদ্ধ নিয়ে কথা বলে না।
ফলে এখন গভীর চিন্তায় ডক্টর ইউনূস, যে তার কি হবে। নিঃসঙ্গ তিনি, নিঃসঙ্গ যমুনায় এখন বসে তিনি ভাবছেন যে এখন আমার পালাবার জায়গাটা কোথায়, আমি কি করে পালাবো। উনি ভাবুন, আমরাও দেখতে থাকি, তবে ভারত কি করবে তা কিন্তু আমি জানি না, এটা আগেই বলে দিলাম। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফরের পর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মেরুকরণের দিগন্তরেখা খুঁজে পেয়েছিলেন অনেকেই, কিন্তু তার 4 দিনের মাথায় বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার ঘটনায় কূটনীতির গণ্ডি পেরিয়ে পলিটিক্যাল গুগলি এমন ভাবে ক্রিকেটেও ঢুকেছে, তাতে খোদ আম্পায়ারও দিশেহারা। ক্রিকেটীয় উত্তেজনার পারদে বাংলাদেশ যখন ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুঙ্কার দিল, তখনই খবর হচ্ছে ভারত সরকার ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে। মানে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের সম্পর্কে ফিজি ড্রিঙ্কের রেশ কাটতে না কাটতে সীমান্তে কাঁটাতারের বেড়ায় তিতকুটে লেবুর রসের গন্ধ পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর ভারত বিরোধী প্রচারণা বাড়ায় ভারত সরকার বাংলাদেশের সবগুলো সীমান্তে একে একে কড়াকড়ি আরোপ করতে পারে। যদি সত্যি তাই হয়, তাহলে ভারত থেকে চাল সহ প্রচুর পরিমাণ পণ্য আমদানি বাণিজ্য কি হুমকির মুখে পড়বে? সাম্প্রতিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে কিনা। সাথে যোগ হয়েছে, সীমান্তে যদি ভারত আরো কড়াকড়ি আরোপ করে, তাহলে সীমান্তের সংঘাত কি আসন্ন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এটা ছিল ভারতের প্রথম কোনো মন্ত্রীর বাংলাদেশ সফর। কারণটা সবারই জানা, শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের অভ্যন্তরে ঘোট পাকানোর রাজনীতির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শরণার্থী কালের মধ্যে সবচেয়ে বেশি তলানিতে। কিন্তু জয়শঙ্করের সফরের পর অনেকে ধারণা করেছিলেন খারাপ হওয়ার সম্পর্ক ভালোর দিকে মোড় নিচ্ছে। ভারতে ফিরে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত সেটি নিয়ে কূটনৈতিক বার্তাও দেন। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত যে কোনো ধরনের ছাড় দিবে না সেটি বেশ কূটনৈতিক কায়দায় বুঝিয়ে দিয়েছেন। জয়শঙ্করের সে বক্তব্য নিয়ে নানা মহলে চলছিল বিশ্লেষণ। তবে সে বিশ্লেষণ দানা বাঁধতে না বাঁধতে আলোচনায় আসে বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজের ইস্যু। সেটির আলোচনা যখন চলছে, তখনই ভারতীয় গণমাধ্যমে খবর এলো বাংলাদেশ ভারত ত্রিপুরার সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির। গোমতী ও পশ্চিম গারো হিলস জেলায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাথার এই আদেশ জারি করেন। এটি 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অত্যন্ত দুর্গম এবং চোরাচালানের জন্য পরিচিত। বিএসএফ এর গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পিসিজেএসএস এবং ইউপিজিএফ এই দুটি সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বিএসএফ এর গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তবে বিশ্লেষকেরা মনে করছেন সীমান্তের এই কড়াকড়ি আসলে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে ভারতের টানাপোড়েনের একটি বহিঃপ্রকাশ। কূটনৈতিক মহলের গুঞ্জন হলো এটি এমন একটি সময় করা হচ্ছে যেটি কেবল নিরাপত্তা নয়, বরং বাংলাদেশের বর্তমান সরকারকে একটি মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশল হতে পারে। এর আগে গত মেতে বাংলাদেশের সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে ভারত। আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে 500 মিটার এলাকা জুড়ে এই কারফিউ বলবৎ আছে। সেই থেকে বেশ
কয়েকবার সিলেট সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে ভারত তার একাধিক সীমান্তে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ভারত বিরোধী প্রচারণা আরো বাড়তে পারে, এমন আশঙ্কায় ভারত সরকার এই পদক্ষেপ নিতে পারে। সেটি হলে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশে মূল্যস্ফীতি ঠেকাতে আর চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জয়শঙ্কর বাংলাদেশে আসার আগের দিন মানে 30শে ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কূটনৈতিক মহলের শঙ্কা হলো ভারত ও বাংলাদেশের সম্পর্ক চিরে চ্যাপ্টা হতে হতে এমন এক পর্যায়ে যাচ্ছে, তাতে যদি ভারত রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করে তাতে বিপদ বাড়তে পারে বাংলাদেশের। 4 ডিসেম্বর সে আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখেন বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে। তিনি অবশ্য আশা করেছেন বাংলাদেশের খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রভাব পড়বে না। ভারত বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করলে কি হতে পারে প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, এগুলো সম্পর্কে তারা সবসময় পজিটিভ চিন্তা করেন। তিনি বলেছেন, রাজনীতি আর ব্যবসা আলাদা। মানে আবেগ যখন ক্রিকেটের মাঠে আসছে পড়ছে, আসিফ নজরুল যখন 26 লাখ ভারতীয় রূপকথার গল্পের মতো হুঙ্কার দিচ্ছেন, অর্থ আর খাদ্য উপদেষ্টারা তখন বাস্তবতার দায় চালের জন্য ভারতের উপরই নির্ভর করছেন। কিন্তু একাধিক কূটনৈতিক সূত্রের খবর হলো মুস্তাফিজের আইপিএল যাত্রা থেমে যাওয়ার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে দাসত্বের অবসানের ঘোষণা দিয়েছেন, তাতে শক্ত ও কড়া প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্তের দিকে যাচ্ছে দিল্লির সাউথ ব্লক। দর্শক, 2026 সালের আইপিএল নিলামে 2 কোটি রুপির বেস প্রাইস থেকে শুরু হওয়া সেই বিডিং যুদ্ধে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো জায়ান্টদের হারিয়ে কেকেআর যখন ফিসকে নিজেদের ডেরায় টানলো, তখন বাংলার ক্রিকেট প্রেমীদের মনে এক ধরনের নস্টালজিক গর্ব কাজ করছিল। তখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এক ধরনের খুশির জোয়ার বয়ে গিয়েছিল। 9.20 কোটি রুপি যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটি ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য। তবে সেই গর্বের বেলুন ফুটো হতে সময় লাগলো না, মাত্র কয়েক সপ্তাহ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দিতে। কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতে ছড়িয়ে পড়ার পর কট্টরপন্থী দলগুলো দাবি তোলে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না। বিশেষ করে ময়মনসিংহের দীপুল চন্দ্র দাস নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে যে জনরোষ তৈরি হয়, তার বলি হতে হলো মুস্তাফিজকে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা কৌস্তুভ বাগচি এবং বেশ কিছু হিন্দু ধর্মীয় সংগঠন কেকেআর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের যুক্তি ছিল, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন চলছে, তখন একজন বাংলাদেশি ক্রিকেটারকে কলকাতায় আতিথেয়তা দেওয়া এবং কোটি কোটি রুপি আয়ের সুযোগ করে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। কেকেআর এর মালিক শাহরুখ খানকেও দেশ বিরোধী তকমা দিতে কুণ্ঠাবোধ করেননি কিছু ধর্মীয় নেতা। বিসিসিআই এই গণরোষ ও সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির দোহাই দিয়ে কেকেআরকে বাধ্য করে মুস্তাফিজের চুক্তি বাতিল করতে। মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর বাংলাদেশে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ব্যাটে বলে ছক্কা হাঁকাতে শুরু করেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক বার্তায় বিসিসিআই এর এই নীতিকে উগ্র সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বিষয়টিকে লজ্জাজনক বলে দাবি করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার আইনি ভিত্তি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন। তবে বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান ছিল প্রথমে একটু
রক্ষণাত্মক, পরে হয়েছে মারমুখী। শুরুতে বিসিবি পরিচালকদের অনেকে ভারতের সাথে সরাসরি সংঘাতে যেতে চাননি। শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারা কেবল একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠানোর কথা ভেবেছিলেন। এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শুরুতে কিছুটা সাবধানী ছিলেন। তবে রবিবারের সূর্য ওঠার সাথে সাথে বিসিবির সুর পাল্টে যায়। সরকার উচ্চ পর্যায়ের গরম সিগন্যাল পাওয়ার পর বিসিবি তাদের জরুরি বৈঠক শেষে জানিয়ে দেয় বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় এবং সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট উপদেষ্টা আসিফ নজরুলের সুরেই বলেন, ভারত যদি একজনের নিরাপত্তা দিতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে। তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ভারতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি 100 কোটি সনাতনী ভারতীয় জয়। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, একজন খেলোয়াড়কে কি তার দেশ বা ধর্মের জন্য শাস্তি দেওয়া হচ্ছে? বাংলাদেশ দাবি করেছে তাদের ম্যাচগুলো যেন সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। বিসিবির এই দাবি এখন আইসিসির জন্য এক বিশাল শিরপীড়া। বিসিসিআই ইতিমধ্যে দাবিকে লজিস্টিক্যাল নাইটমেয়ার বা লজিস্টিক দুঃস্বপ্ন হিসেবে মন্তব্য করেছেন। তাদের যুক্তি হলো, টিকিট কাটা শেষ, হোটেল বুকিং হয়ে গেছে, ব্রডকাস্ট ক্রু সাজানো, এখন হুট করে ভেন্যু বদলানো অসম্ভব। তবে খবর পাওয়া যাচ্ছে আইসিসি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং 1 বা 2 দিনের মধ্যে সিদ্ধান্তে আসতে পারে। যদি আইসিসি দাবি না মানে তবে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ বয়কট করবে। দর্শক, এই ঘটনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার খেলার সঙ্গে ধুলার মতোই মিশে গেল রাজনীতি। শুধু রাজনীতি নয়, বলা ভালো ভূ রাজনীতি। কদিন আগেও শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার চেয়ে অনেক বেশি উপভোগ্য ছিল ভারত বাংলাদেশের উত্তেজনায় ঠাসা একটি ক্রিকেট ম্যাচ দেখা। কিন্তু এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের আশঙ্কা পাকিস্তানের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকেও। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 2012-13 মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল কেবল আইসিসি বা এসিসি ইভেন্টে মুখোমুখি হয়, তাও নিরপেক্ষ ভেন্যুতে। ইতিমধ্যে চলতি বছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকি ভবিষ্যতে দুই দেশকে হয়তো কেবল নিরপেক্ষ ভেন্যুতেই একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক এখন সেই একই শীতল যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে মাঠের খেলার চেয়ে জাতীয়তাবাদ আর বিদ্বেষ বেশি জায়গা করে নিচ্ছে। তবে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি যখন ক্রিকেটকে গ্রাস করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট বোর্ডগুলো। রাজনীতি আর ক্রিকেটের এই ককটেল বাংলাদেশের জন্য বেশ তেতো হতে পারে। ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক মেরুদণ্ড। বিসিসিআই একাই আইসিসির লভ্যাংশের 38.5% নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাংলাদেশের লভ্যাংশ মাত্র 4.46%। বিসিবির মোট সম্পদের পরিমাণ প্রায় $51 মিলিয়ন, কিন্তু এর একটি বিশাল অংশ আসে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে। ভারত যখন বাংলাদেশের সফরে আসে তখন টিভি সত্য থেকে আয় হয় প্রায় 70 থেকে 100 কোটি টাকা। ইতিমধ্যে 2026 সালে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। যদি এই সিরিজটি বাতিল হয় তবে বিসিবির কোষাগারে বিশাল এক গর্ত তৈরি হবে, যা সামাল দেওয়া কঠিন হবে। এটি যেন এক ধরনের সফট পাওয়ার যুদ্ধ, যেখানে ব্যাটের চেয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট বেশি জোরালো। দর্শক, গত 16 মাস ধরে চলতে থাকা ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক তিক্ততা এখন ক্রিকেট এবং সীমান্ত পেরিয়ে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে। এই সম্পর্কের পরিণতি হতে পারে দীর্ঘ কূটনৈতিক শীতলতা, যা দুই দেশের মানুষের জন্যই ক্ষতিকর। ক্রিকেট সম্পর্ক যদি সত্যি পাকিস্তান ভারতের পথে হাঁটে তবে তার পরিণতি হবে দীর্ঘস্থায়ী বিচ্ছেদ।
সহজ কথায় বললে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন সেই বিরিয়ানির মতো, যার চাল ভারতীয় আর রাঁধুনি বাংলাদেশি, কিন্তু ঝগড়া লেগেছে মাংসের পিসটা কে বড় নেবে তা নিয়ে। এই ঝগড়ায় বিরিয়ানি যেন পুড়ে না যায়, সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।